সেপ্টেম্বর 2024 আমরা যাচ্ছি কলকাতা থেকে থাইল্যান্ড বেড়াতে। আগের পর্বে তোমরা যা যা দেখেছো তার ছোট ছোট ক্লিপ এখানে আমি অ্যাড করে দিলাম, যাতে আগের পর্বটা যারা দেখোনি তাদের জন্য সুবিধা হবে। এয়ারপোর্টে ঢুকে প্রথমেই বোর্ডিং পাসটা নিয়ে নিলাম, তারপরে হাতে অনেকটা সময় ছিল তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম ডিউটি ফ্রি সবগুলো। এরপরে প্রচণ্ড খিদে পেয়েছিল তো একটুখানি মোমো খাওয়া হলো। এরপরে দেখো রেডি হচ্ছে আমাদের প্লেন, যেটা করে আমরা যাব থাইল্যান্ড। আমার লাইফে ফার্স্ট ফ্লাইট, তো আমার একটুখানি নার্ভাসনেস লাগছিল। ফ্লাইটে বোর্ড করার কিছুক্ষণ পরেই ফ্লাইট মুভ করতে শুরু করলো। এবার আমরা উড়ে যাব ব্যাংককের দিকে। তো চলো দেখা হচ্ছে থাইল্যান্ডে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস অ্যান্ড ওয়েলকাম টু থাইল্যান্ড। যদিও এখনও থাইল্যান্ডে মাটি স্পর্শ করিনি, তবু আকাশ থেকে তো দেখা যাচ্ছে থাইল্যান্ডে কিন্তু পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পরে কিন্তু থাইল্যান্ডে আমরা ল্যান্ড করব। তো দেখতে পাচ্ছ আকাশ থেকে ঠিক এরকম দেখতে লাগছে ব্যাংকক শহরটা। আর আমাদের ফ্লাইট ল্যান্ড করবে কিন্তু ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। ফ্লাইটের টাইম ছিল রাত 9:30। যদিও আমাদের ফ্লাইট কিন্তু অনেকটাই ডিলে ছিল। আমরা যখন থাইল্যান্ডে গিয়ে পৌঁছেছি তখন রাত অ্যারাউন্ড 2-2:30 এরকম ছিল। এইবার দেখো অনেকটাই আমরা নেমে এসেছি। এবারে রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এর আগে যেমন দেখা যাচ্ছিল না, এখন দেখো রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি দেখতে পাচ্ছ, মানে ল্যান্ড করার টাইম চলে এসেছে। আর যতই ল্যান্ড করার টাইম চলে আসছে, মানে ইমিগ্রেশনের ব্যাপারটা আমি তোমাদের বলবো। একটা ব্যাপার হয়েছিল কলকাতা এয়ারপোর্টে, তো দেখতে থাকো, আস্তে আস্তে বলবো সব। তো আমার প্রচণ্ড ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল, তো সেই কারণে আমি এই মজাগুলো কিন্তু করতে পারছিলাম না। তো যাই হোক, ল্যান্ড তো করে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের আগে কি হলো। তো কলকাতা এয়ারপোর্টে কী ব্যাপারটা হয়েছিল তোমাদের একটু জানিয়ে রাখি। তোমাদের মধ্যে অনেকেই জানো, অথবা যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি। এই মুহূর্তে আমাদের সেপ্টেম্বরেও কিন্তু এই নিয়মটা ছিল। ইন্ডিয়া থেকে যদি কেউ থাইল্যান্ডে যায়, ইন্ডিয়া পাসপোর্ট হোল্ডার, তাহলে কিন্তু তাদের কোনো রকম ভিসা লাগে না। তো আমি কিন্তু অনেক ভিডিওতে সেটা দেখেছিলাম, অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি, আমি নর্মালি গুগলে সার্চ করেছি, সব রকম আমি দেখে নিয়েছি। তো কোথাও কিন্তু ভিসার ব্যাপারটা ছিল না। তাছাড়াও ভয় পাওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ ভারতীয়দের জন্য এর আগেও থাইল্যান্ডে কিন্তু ভিসা অন অ্যারাইভাল ছিল। মানে তুমি ভিসা না নিয়ে গেলেও ওখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করে ভিসা নিতে পারো। তো আমরা যখন গেছিলাম সেই সময় কিন্তু ওই নিয়মটাও তুলে দিয়েছিল, মানে কোনো রকম ভিসা ফিজ দিতে হবে না, কোনো রকম ফর্ম ফিল আপ তো কিছু করতে হবে না। তো আমি সেগুলো কিন্তু অবগত হয়েই গেছিলাম। কিন্তু কলকাতা এয়ারপোর্টে ইন্ডিগোর একজন স্টাফ, যিনি আর কি বোর্ডিং পাসটা দিচ্ছিলেন, তিনি হয়তো এটা সম্পর্কে অবগত ছিলেন না, অথবা উনি হয়তো জেনে শুনে ইচ্ছা করে এটা করেছিলেন হ্যারাসমেন্ট করার জন্য বা একটু ভয় দেখিয়ে দেওয়ার জন্য। উনি আমাদের বলছেন যে না, ভিসা তো লাগে, ওখানে তো নামলে ভিসা দরকার হবে। আমি তখন তাকে বলেছিলাম ঠিক আছে, আমরা বুঝে নেব, যেটা দরকার হয় আমরা বুঝে নেবো, আপনি বোর্ডিং পাসটা দিন। তো এটা মানে পরে আমি বরের সাথে ডিসকাস করছিলাম, মানে উনি কি বোঝাতে চাইছিলেন যে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো একটুখানি ভয় দেখিয়ে দেবো, একটু মজা নেবো। তো এইগুলো কিন্তু বন্ধ করো তোমরা প্লিজ, এগুলো কিন্তু ঠিক লাগে না। আর একটা নতুন জায়গায় যাচ্ছি, এমনি একটা টেনশন থাকে, তার মধ্যে ইচ্ছা করে যদি কোনো পার্সন এরকমভাবে টেনশনটা ঢুকিয়ে দিতে চায়, তাহলে কিন্তু তার উপর প্রচণ্ড রাগ ধরে। তো যাই হোক, বাদ দাও সেই কথা। এবার নেমে পড়েছি থাইল্যান্ড এয়ারপোর্টে, মানে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো কত সুন্দর সাজানো গোছানো দেখো, আর একদম ফাঁকা, কারণ আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছিল সেই যাত্রীরা ছিল, আর বাদ বাকি দেখো প্রচণ্ড ফাঁকা। তো এবার আমরা যাচ্ছি সিকিউরিটি আর ইমিগ্রেশন করানোর জন্য। থাইল্যান্ডে মাটিতে স্পর্শ করেই নিয়েছি, শুধু সিকিউরিটি আর ইমিগ্রেশনটা হয়ে গেলেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট। ইন্ডিয়া থেকে থাইল্যান্ডের সময় ডিফারেন্স কিন্তু 1.5 ঘন্টা, মানে আমি দেখেছি
দেখেছিলাম কলকাতা আর ব্যাংককের টাইমটা মিলিয়ে, তো আমি দেখেছিলাম 1.5 ঘন্টার তফাৎ কিন্তু রয়েছে। মানে থাইল্যান্ড হচ্ছে ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে। থাইল্যান্ডের সমস্ত এয়ারপোর্টেই কিন্তু এই চলমান সিঁড়িগুলো রয়েছে, যার জন্য কিন্তু অনেক সুবিধা হয়। হাঁটতে ইচ্ছে না করলেও তুমি দাঁড়িয়ে থাকবে, এমনি এমনি চলে যাবে। তো বেরিয়ে গেছি এয়ারপোর্টে, খুব স্মুথ ইমিগ্রেশন ছিল। বেরিয়ে গেছি, এই যে যাচ্ছে আমার বর, এই যে তাও। তো ব্যাগেজটা নিয়ে নিই, তো লাগেজটা নিয়ে এবার বেরোবো। তোমাদের জানিয়ে রাখি, ইমিগ্রেশন কাউন্টারে কিচ্ছু জিজ্ঞাসা করেনি। অনেক সময় জিজ্ঞাসা করে যে থাই বাট কতটা আছে, কত টাকা নিয়ে এসেছি, প্লাস আরও কিছু কিছু টুকটাক জিনিস জিজ্ঞাসা করে, যেমন হোটেল বুকিং আছে কি না সেগুলো দেখতে চায়, মানে কোথায় বুকিং করেছো, আবার ফেরার টিকিট ফ্লাইটের, তো সেগুলো আমাদের কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করেনি। জাস্ট গেছি ইমিগ্রেশন কাউন্টারে, পাসপোর্টটা দিয়েছি, স্ট্যাম্প দিয়েছে, হাতের ওই ফিঙ্গারপ্রিন্টটা নেয় ওরা, ওইটা দিতে হয়েছে, ব্যাস। আর কিচ্ছু জিজ্ঞাসা করেনি, কোনো রকম কোশ্চেন নেই। তো খুব স্মুথলি আমি বেরিয়ে গেছি ইমিগ্রেশন, আমাদের দুজনেরই কোনো প্রবলেম হয়নি, জাস্ট স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিয়েছে। তো দেখো লাগেজটা কালেক্ট করে নিয়ে এবার এদিক ওদিক দেখছিলাম কি করা যায়, কারণ এত রাত্রিবেলা তো আর হোটেলে যাওয়া যাবে না। যদিও বা এখানে ট্যাক্সি ক্যাব সমস্ত অ্যাভেলেবেল রয়েছে, সারা রাত্রিই থাকে, কিন্তু আমরা ওই সময় বেরিয়ে আর কোথায় যাব। আর হোটেলের এখানকার একটা নিয়ম বলে রাখি, এখানকার হোটেলগুলো কিন্তু বেশিরভাগই মানে থাইল্যান্ডের ব্যাংককে বিশেষ করে 9টা থেকে কিন্তু ওদের চেকিং টাইম থাকে। তাই যেহেতু সকাল 9টার আগে তো হোটেলে চেক ইন করতে পারবো না, সেই জন্য সারা রাত্রিটা আমরা কিন্তু ওই এয়ারপোর্টেই কাটিয়ে দিয়েছি। ওখানে আমার বড় লম্বা হয়ে ঘুমিয়ে পড়েছে চেয়ারগুলোতে। তো যাই হোক, এবার কিন্তু সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্টের সামনেই কিন্তু অনেক বাস থাকে। থাইল্যান্ডে ইংলিশটাও খুব ভালো একটা চলে না, অনেকেই বুঝতে পারে না। তো যাই হোক, হাত পা নাড়িয়ে কোনোভাবে একটা বুঝতে পেরেছি যে কোন বাসটা যাবে, মানে আমরা বোঝাতে পেরেছি যে আমরা কোথায় যেতে চাইছি, আর ওরাও বুঝতে পেরেছে। তো সেই অনুযায়ী আমাদের বাসটা বলে দিয়েছে কোন বাসটা যাচ্ছে আমাদের হোটেলের কাছে, তো সেই বাসটা ধরে বসে পড়েছি। এবার দেখো, একটু ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, আর এখানে এই রেলটা দিয়ে দেখো কত বোট যাচ্ছে, আর বোটগুলো পুরো কুমিরের মতো। আমার বর তো বলছিল দেখো কুমির জন্য ভাসছে। তো জলটা অনেকক্ষণ ধরে নড়ছিল, আমি বুঝতে পারছিলাম না কী করে নড়ছে নর্মালি। তো যখন এই বোটগুলো চলছে তখন আমরা বুঝলাম আচ্ছা এই কারণেই জলটা মুভ হচ্ছিল। তো যাই হোক, আমাদের গন্তব্যে বাস নামিয়ে দিয়ে চলে গেছে। তো এই আশেপাশেই কিন্তু আমাদের, এই জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি, পরে বলে দেবো। এই জায়গাটার আশেপাশেই আমাদের গেস্ট হাউসটা রয়েছে। আর সমস্ত বুকিং যেহেতু আমি করেছি, তাই আমি সমস্ত ম্যাপগুলো খুলে খুলে দেখছিলাম এবার কোন দিকে যেতে হবে। আর এক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপ অনেক হেল্প করেছে। আরও একটা কথা বলে রাখি, থাইল্যান্ডের বাসগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং আরামদায়ক, যেহেতু রাস্তাগুলো একদম স্মুথ, তাই জন্য কোনো ঝাঁকুনি বা কিছু কিন্তু অনুভব করবে না। আর বাসের ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, আর প্রত্যেকটা বাসই কিন্তু এসি বাস। আর ক্যাব বা ট্যাক্সির তুলনায় কিন্তু বাসের ভাড়া এখানে অনেকটাই কম। এখানে ক্যাব বলতে আমরা গ্র্যাবে করে চড়েছিলাম, গ্র্যাব হচ্ছে এখানকার ক্যাব। তো আমাদের এখানে যেমন ওলা উবের, ওখানে গ্র্যাব। তো গ্র্যাবেও চড়েছি, সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেখানে গেস্ট হাউস বুক করেছিলাম সেটা হচ্ছে খাওসান রোড থেকে ওই হার্ডলি 5 মিনিট হেঁটে এরকম দূরত্বে। তো আমরা কিন্তু খাওসান রোডের খুব কাছেই রয়েছি। তো এবার দেখছি ম্যাপে কোন দিকে আমাদের গেস্ট হাউসটা। এই দেখো, এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, পেয়ে গেছিলাম। গেস্ট হাউসের অভিজ্ঞতা পরে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও আমরা কি খেয়েছিলাম ওখানে গিয়ে। তো আমার জন্য তো স্যান্ডউইচ ছাড়া আর কিছু আমি দেখতে পাইনি। বর নিয়েছিল 7-Eleven থেকে এই খাবারগুলো, মানে ভাত ছিল, স্টিকি রাইস, আর ডিমের অমলেট ছিল একটা, আরও একটা চিকেন লেগ পিস নিয়ে এসেছিলো। আর আমার ক্ষেত্রে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কারণ আমি যেহেতু চিকেন মাটন কিছু খাই না, তো আমার যথেষ্ট প্রবলেম হচ্ছিল। আর বর যে ডিম ভাতটা নিয়েছিল, ডিমটাও আমার টেস্টটা একদম ভালো লাগছিল না। আর ওদের প্রায় সবকটা খাবারেই কিন্তু মিট রয়েছেই, সে চিকেন হোক, মাটন হোক, আরও তো বিভিন্ন ধরনের মিট রয়েছে তোমরা জানো। তো সেগুলো রয়েছে, আমার তো মানে কিছুই খেতে ইচ্ছা করছিল না, একমাত্র মিষ্টি জিনিস মানে স্যান্ডউইচটাই খেতে পেরেছি, ওটা যেহেতু ঠিকঠাক ছিল। তো কদিন ধরেই এরকম মিষ্টি খেতে খেতে আমার তো পুরো মুখ পচে গেছিলো। তাই আমার মতন যারা ভারতীয় খাবারই বেশি পছন্দ করো, যেমন কলকাতায় নর্মালি চটপটা খাবারগুলো পাওয়া যায়, আমার মতো যদি তোমরা সেগুলো খুব ভালোবেসে থাকো, তাহলে কিন্তু এখানে গিয়ে একটু প্রবলেম হবে। কারণ এরা এখানে খুবই সাদামাটা খাবার খায়, খুবই মশলাপাতি খুব কম, আর যেটা আমার মুখে তো একদমই ভালো লাগছিল না।
আর এখন যে শপটা তোমরা দেখছো এটা হচ্ছে 7-Eleven। তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, চিপস থেকে শুরু করে সাবান, তেল, খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়। বর যে ওই ভাতের ট্রেটা নিয়েছিল না, তো ওটা এখান থেকেই নিয়েছিল। আর এখানে কিন্তু খাবার গরম করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমার স্যান্ডউইচটাও কিন্তু এখান থেকেই গরম করে দেওয়া হয়েছিল। আর বাইরে থেকে খাবারের দামটা কিন্তু এখানে অনেকটাই রিজনেবল ছিল। গেস্ট হাউসে পৌঁছে প্রথমে একটুখানি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম খাওয়ার খোঁজার উদ্দেশ্যে, আর এসেছিলাম 7-Eleven-এ। তো যাই হোক, আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। পরের ভ্লগে তোমরা দেখতে চলেছো আমরা ব্যাংককে কোথায় কোথায় ঘুরলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।